আমি একটু অপেক্ষা করছি সবাই কয়েকজন আসার জন্য। কয়েকজন আসলে তারপর কথা বলা শুরু করব। সবসময় তো আমি শুধুমাত্র বিভিন্ন জায়গায় লাইভ করি, আজকে জাস্ট সরাসরি কিছুক্ষণ 10-15 মিনিট কথা বলবো। 10-15 মিনিট কথা বলে শেষ করে দেব। তারপর আমার এক জায়গায় যাইতে হবে, ওইখানে বের হইতে হবে, আর দেরি আছে, সমস্যা না, আমি কিছুক্ষণ আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আর 30 সেকেন্ড পরেই আমার কথা বলা শুরু করব, আপনারা সবাই জয়েন হতে থাকুন। ওকে, যাই হোক, সবাইকে প্রথমেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে অনেকেই বাংলাদেশ থেকে জয়েন করেছেন, অনেকে ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। ইন্ডিয়ার অনেক ভাইরা আছেন যারা কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন সময় লাইভগুলো দেখে থাকেন, সবাইকে ধন্যবাদ। রানেল চাকমা ভাই, আমি আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, সিয়াম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলী ইনসান ভাই, হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজকে অনেকক্ষণ ঘুমাইলাম আর কি, মোটামুটি। সাধারণত আমার শনি রবিবারে ঘুম আসে না বেশি একটা, তত একটা পরিশ্রম করি না, তো তাই এই কারণে ঘুমটা একটু কম আসে। তবে গতকালকে অনেক পরিশ্রম হয়েছিল, আপনারা অনেক সময় লাইভ দেখেছিলেন। গতকালকে আমি ব্যাডমিন্টন খেলেছিলাম, গতকালকে 4 ঘন্টা খেলে তারপর 2.5 ঘন্টা হাঁটছি, মানে প্রায় 12 কিলোমিটার উপরে হাঁটছি। আবার সাইকেল চালাইছি 20 মিনিট, বৃষ্টিও ছিল। সব মিলিয়ে শরীরটা একটু ক্লান্ত ছিল। ক্লান্ত থাকার পরে ভালো একটা ঘুম হয়েছে। মহসিন ভাই ধন্যবাদ। ইন্ডিয়া থেকে সাবির ভাই, হ্যাঁ ভাই ভালো আছি, সবাইকে ধন্যবাদ। সবসময় তো আমি শুধুমাত্র আপনার বিভিন্ন সিনারি দেখাই, তো আজকে সরাসরি কথা হচ্ছে। হ্যাঁ, রাকিবুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে আজকে রাত্রের ঘুমের উপর ডিপেন্ড করবে আমার আগামী সপ্তাহ কীরকম চলবে। কারণ আজকে রাত্রে যদি আমি ভালো করে না ঘুমাইতে পারি, কালকে খুব সকালে ভোরে আমাকে উঠতে হবে, ভোরে আপনার কাজে যাইতে হবে আর কি। ওকে, এবার কথা বলা শুরু করছি। হ্যাঁ, আপনারা শুনেন। সবসময় আপনারা প্রশ্ন করেন, কিন্তু আমি আসলে উত্তর দিতে পারি না, এবং খুবই মানে এক একজন এক এক জায়গা থেকে মানে এক এক ধরনের প্রশ্ন করেন। শরীফ খান ভাই ফ্রান্স থেকে ধন্যবাদ। হ্যাঁ, রানেল চাকমা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, ব্যায়াম করি না, আমি জাস্ট খেলি আর কি। প্রতি সপ্তাহে রবিবার একদম ফিক্সড করা আছে আমার খেলার সময়। আর শনিবার যদি আমার শিডিউল থাকে, কোথাও যদি খালি থাকে, তখন আমি খেলি আর কি। তো গতকালকেও খেলা ছিল সকালে, আজকে হচ্ছে সন্ধ্যায় বিকাল 5টা থেকে। মানে খুব বেশি ভালো পারি না, তবে চেষ্টা করতেছি আর কি, যেন দেশে গেলে আপনার মোটামুটি পারি আর কি। আতিকুল ইসলাম ভাই আমেরিকা থেকে ধন্যবাদ আতিক ভাই। ওকে, কথা বলা শুরু করছি। আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন কমেন্টে বা ইনবক্সে, ভাই জাপান আসতে চাই। মহসিন ভাই সাইতামা থেকে ধন্যবাদ। আচ্ছা, এর পাশাপাশি আপনারা যারা এই মুহূর্তে 100 জনের উপরে আছেন লাইভে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা করেছেন তো করেছেন, কোন জায়গা থেকে দেখছেন। যদি জাপান থেকে দেখে থাকেন তাহলে জাপানের জেলার নাম, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশের জেলার নাম, আর বিশ্বের অন্যান্য দেশে থাকলে ওই দেশের নাম। তাহলে মানে একটু সুন্দর হবে আর কি। আমার কাছেও ভালো লাগবে যে না, এত দেশ থেকে দেখতেছে, আর আপনারা সবাই, আমরা সবাই একসাথে দেখতেছি, একটা বিষয়ে কথা শুনতেছি। যাই হোক, আমি কিন্তু টোটালি জাপান সম্পর্কে যে খুব ভালো জানি তা কিন্তু না, আমি একেবারেই জানি না, আমি বলবো একেবারেই জানি না। এবং জাপানে যারা আছে, জাপান সম্পর্কে কেউ 100% জানে না। যে যেই সেক্টরে আসছে জাপানে, যে যে লাইনে আছে, সে সেক্টরটা ভালো করে জানে। যারা আপনার পিএইচডি করার জন্য বা স্কলারশিপ নিয়ে আসছে জাপানে, তারা শুধুমাত্র স্কলারশিপ সম্পর্কে খুব ভালো আইডিয়া জানে।
বা কিভাবে ল্যাঙ্গুয়েজ ভিসায় আসতে হয়, কিভাবে আপনার ট্যুরিস্ট ভিসায় আসতে হয়, কিভাবে, এগুলা অনেকে তাদের ধারণা নাই। আবার যারা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বা ল্যাঙ্গুয়েজ ভিসায় আসে তারা এই সম্পর্কে খুব ভালো জানে, কিভাবে আসতে হয়, কিভাবে কোন জায়গায় কি কেরামতি আছে, তারা সবকিছু জানে। আবার যারা ট্যুরিস্ট ভিসায় আছে, কিভাবে আপনার মানে আসছে, কিভাবে রিফিউজির জন্য আবেদন করতে হয়, কিভাবে ডকুমেন্ট রেডি করতে হয়, কোন উকিলের কাছে যাইতে হয়, উনি খুব ভালো জানে। আবার যারা আপনার ডিপেন্ডেন্ট ভিসা আসছে, ডিপেন্ডেন্ট ভিসা বলতে এখানে হাজব্যান্ড থাকে বা ওয়াইফ থাকে, তার এই হাজব্যান্ড ওয়াইফকে ইনভাইট করছে, সে তার ইনভাইটেশন পায়া সে আসছে, উনি এটা ভালো জানে। মানে যে যে লাইনে আছে সে লাইনটা ভালো জানে, সবাই সব কিছু জানে না। তবে কিছু কিছু মানুষ আছে যারা মানে সব দিকে আপনার আইডিয়া রাখার চেষ্টা করে নিজে জানার জন্য এবং অন্যদেরকে জানানোর জন্য। তো আমি চেষ্টা করি মোটামুটি সবগুলা একটু নজরদারি করার বা নিজে জানার জন্য, এবং অনেকে যেহেতু প্রশ্ন করে এইগুলা জানানোর জন্য। তারপরে আমার ইনফরমেশনে অনেক সময় মিস্টেক হইতে পারে, আমি হয়তোবা একভাবে বলছি, এটা হয়তোবা 100% এইভাবে নাও হইতে পারে, একটু হয়তোবা অন্যরকমভাবে ডিফারেন্ট হইতে পারে। তবে আর আমি খুব ভালো করে বলতেছি, এই মুহূর্তে যারা দেখতেছেন আপনারা অনেকে হয়তো আমাকে খুব ভালো করে চিনেন। আমি আমার মানে কি বলে একবারে জীবন থাকতে কারো কোনো ধরনের ক্ষতি, মানে আমার মানে যদি সামর্থ্য থাকে বা আমি চাই, মানে জীবন আমার যদি মেধা থাকে বা আমি যদি স্মরণ শক্তি থাকে, আমি কারো কোনো সময় ক্ষতি করার চেষ্টা করি না, যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক বা ধরেন কারো কাছ থেকে টাকা পয়সা মেরে খাওয়া বা কোনো ধরনের, কেউ কোনো ধরনের আমার বিরুদ্ধে ক্লেম করতে পারবে না যে কেউ আমাকে 5 টাকা দিচ্ছে কিন্তু আমি তার টাকা দেই নাই, বা কারো কাছ থেকে আমি প্রতারণা করে টাকা নিচ্ছি, এই ধরনের কোনো ক্লেম আমার বিরুদ্ধে নাই। এবং এই ধরনের ক্লেম যেন না হয়, ওইভাবেই আমি আমার মানে জীবন পরিচালনা করার চেষ্টা করি। এইভাবে আমি জীবন পরিচালনা করার চেষ্টা করি। যাই হোক, আপনারা দোয়া করবেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা, স্টুডেন্ট ভিসা যারা জাপানে আসতে চান, মানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা আসতে চান, আপনাদের মেইন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। এখন ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া আপনার জাপানে কোনোভাবেই মানে আসা যায়, অনেকে হয়তো বা কপাল ভালো আয়সা পড়ে, কিন্তু আয়সাও আপনার বিপদে পড়তে হবে। কারণ বাংলাদেশ থেকে আপনি যদি জাপানে আসতে চান, বাংলাদেশ থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে, মানে ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা অর্জন করতে হবে। এবং ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালো করে পারেন, জাপানে যদি কোনোভাবে মানে নাও আসতে পারেন, তারপরেও বাংলাদেশে একটা না একটা সময় এটা কাজে লাগাইতে পারবেন। এবং একটা দেশের ভাষা, এটা কিন্তু আপনি যদি ভালো করে পারেন, এটা আপনার জন্য একটা সম্পদ। আপনি আমরা যে সিভি আপনার লিখি বা আপনার বায়োডাটা, ওইখানে কিন্তু একটা অপশন আপনি অ্যাড করতে পারবেন যে আপনার দক্ষতা আছে ভাষার উপরে, জাপানিজ ভাষা আপনি অল্প একটু পারেন, মোটামুটি পড়তে পারেন, লিখতে পারেন, এটা আপনি ওইখানে লিখতে পারেন। এটা আপনার বায়োডাটাটাকে অনেক মজবুত করবে, বা একটু ওজন, অন্যদের থেকে একটু আপনার ওজন থাকবে যে আপনার বায়োডাটা। এমনকি হিন্দি ভাষা হোক, মালয়েশিয়ান ভাষা হোক, আরবি ভাষা হোক, ইংলিশ হোক, সবগুলাই আপনার জন্য সম্পদ। এবং জাপানের ক্ষেত্রে জাপানিজ ভাষাটা, হাবিবুর রহমান ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। জাপানিজ ভাষাটা হচ্ছে আপনার বাংলাদেশে অনেক ধরনের জাপানিজ কোম্পানি এখন বেশি একটা না হলেও ভবিষ্যতে অনেক হবে। যারা এই মুহূর্তে জাপান আছে তারা একটা সময় বাংলাদেশে যাবে, যাইলে বা জাপান বাংলাদেশ সংক্রান্ত কোনো ধরনের তারা হয়তো বা প্রতিষ্ঠান তৈরি করবে। বা ইতিমধ্যে আপনার আমি শুনলাম যে যমুনা ব্রিজ, এখন তো পদ্মা সেতু হচ্ছে, যমুনা ব্রিজ মনে হয় দ্বিতীয় যমুনা ব্রিজ করবে, ওইটা মনে হয় জাপানিজ কোম্পানি আপনার পাইছে, ওইটা করবে আর কি। তারপর আবার অনেক ধরনের প্রজেক্ট আছে, এগুলা জাপানিজরা করবে এবং জাপানিজরা খুব দক্ষতার সহিত দায়িত্ব। আচ্ছা, আমার কল আসতেছে, কলের কারণে আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন?
আচ্ছা, এই এইগুলা দায়িত্বশীলতার সাথে কাজ করে থাকেন এবং অনেক ধরনের কাজ তারা করবে এবং ওইগুলার জন্য আপনার অনেক লোক প্রয়োজন পড়ে। ওই ক্ষেত্রে আপনার যদি জাপানিজ ভাষা জানা থাকে তাহলে আপনি ওইগুলাতে সহজে ঢুকতে পারবেন। তো এখন জাপানি স্টুডেন্ট ভিসা আসতে গেলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে 1 নাম্বার। এটা আপনার মানে জাপানে আসার ক্ষেত্রে যদি আপনার ফরজ, সুন্নত, নফল এইভাবে যদি আমরা গণনা করি, তাহলে জাপানে আসার জন্য আপনার 1 নাম্বার ফরজ হচ্ছে আপনার ভাষা জানতে হবে এবং 2 নাম্বার ফরজ যে কাজ হচ্ছে আপনার টাকা থাকতে হবে। জাপানে যদি আপনার স্টুডেন্ট ভিসায় আসতে হয়, এই যারা স্কলারশিপে আছে তাদের ক্ষেত্রে আলাদা, যারা স্কলারশিপে আসে সরাসরি, স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে গেলে আপনার টাকা থাকতে হবে। এখন টাকা নাই, আপনি জাপানের মানে মোটামুটি মোটা অঙ্কের টাকা লাগে, আপনি যেই কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন অনেক টাকাই লাগে। অ্যান্ড এই টাকাটা আপনার থাকতে হবে, আর বা আপনার যদি না থাকে তাহলে আপনার ম্যানেজ করার ওই ক্যাপাসিটি থাকতে হবে যে না আমার আত্মীয় স্বজন আছে বা এইভাবে আমি ম্যানেজ করতে পারবো, তাহলে আপনার জাপানের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন। মোটামুটি অনেক বড় দাগের টাকা লাগে। যেমন একটা উদাহরণ আমি একটু পরে দিচ্ছি টাকার যে বিষয়টা। 2 নাম্বার হচ্ছে আপনার টাকা থাকতেই হবে, 1 নাম্বার ভাষা জানতে হবে, 2 নাম্বার টাকা, 3 নাম্বার হচ্ছে আপনার ওই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হইব, বা আপনার ভাষাটা শেখার জন্য বা জাপান যে আপনি চেষ্টা করতেছেন এটা আপনার মাথায় সবসময় থাকতে হবে যে না আমি জাপান যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি ভাষাটা খুব ভালো করে শিখবো এবং ভবিষ্যতে কোনো ধরনের ক্রাইম টাইম এইগুলা করবো না। আপনি যদি বাংলাদেশ থেকে 2 নাম্বারে চিন্তা ভাবনা করে জাপানে আসেন তাহলে আপনার জন্য জাপান না, আপনি অন্যান্য দেশে উগান্ডা ওইগুলাতে আপনি চেষ্টা করতে পারেন। আপনার ক্রাইম টাইম এইগুলো আপনার মাথায় থাকা যাবে না, আপনার খুব ভালো চেষ্টা থাকতে হইব। এরপরে হচ্ছে আপনার মানে কপালটাও একটু ভালো হইতে হইব, কারণ আপনি জাপানে চেষ্টা করলেন, টাকা আছে, ভাষাও শিখলেন, নাও হইতে পারে, এটা বলা যায় না। এটা আপনার এম্বাসি বলেন বা ইমিগ্রেশন বলেন, তাদের ব্যাপার স্যাপার এখানে আছে। আপনি চাইলেই, আপনি যদি আমাকে বলেন ভাই আপনার 20 লাখ টাকা দিব, আপনি জাপান আইনা দিন, কারো বাপ দাদার ক্ষমতা নাই আপনার জাপান আইনা দেওয়ার। এটা আপনার এম্বাসি, ইমিগ্রেশন তাদের কার্যকলাপ আছে, এবং জাপান এম্বাসি ইমিগ্রেশনে আপনার টাকা পয়সা দিয়া এটা ম্যানেজ করাটা হ্যাঁ হইতেও পারে, কিন্তু এটা অসম্ভব, এটা অনন্ত জলিল সাহেবও পারবে না। যাই হোক, আর ভাষা কোথায় থেকে, একজন লেখলেন যে ভাষা কোথায় থেকে শিখবেন। ভাষা শেখার জন্য বাংলাদেশে অনেক ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, অনেকগুলো আছে, যে কোনো একটাতেই আপনি শিখতে পারেন। তবে মানে শিখার নিয়ত থাকতে হবে এবং আপনার শিক্ষাটা আদায় করতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে আপনি টাকা দিলেন 10,000, তারা আপনারে মানে গেলেন আসলেন, আপনার একটা সার্টিফিকেট ধরা দিল, আপনি কিছুই পারলেন না, কিছুই শিখলেন না, তারা আপনার সাথে নয়সই করে আপনার বিদায় করে দিল একটা সার্টিফিকেট ধরা, আপনি পারলেন না। তা আপনি যেহেতু ভর্তি হয়েছেন, টাকা দিতেছেন, শিখতে হবে আপনার অন্য কিছু। হ্যাঁ, শাহরিয়ার ভাই, আই এম জাপান, এটা আমি বলতেছি যে আপনার শিখার জন্য আপনি শিখার উদ্দেশ্যটা থাকতে হবে শিখার, এবং আপনি বাসায় বসে শিখবেন, রাস্তাঘাটে চলাফেরার জন্য শিখবেন, মানে চলাফেরা করতে গেলেও আপনার মানে মাথার মধ্যে সবসময় জাপানিজ ভাষাটা চর্চা থাকতে হবে। মোবাইলের মধ্যে আপনি হিন্দি গান, বাংলা গান, উড়াদুরা, এই আঙ্কিশ পাঙ্কিশ সব বাদ, শুনলে জাপানিজ দেখলে জাপানিজ কার্টুন দেখতে পারেন, বা শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, জাপানিজ ওয়েবসাইট যেগুলা শিখায় মানুষদেরকে, অ্যাপস আছে, ওইগুলা ঘাটাঘাটি করবেন। এরপরে শিক্ষার জন্য বা জাপানে আসার জন্য আপনার মামা না থাকতে পারে, যে টাকার জোর মামা বা বলেন আরো বড় ধরনের কেউ আপনার জাপানে না থাকতে পারে। তারপর আপনার কিন্তু চাচা আছে, গুগল চাচা আপনার পরামর্শ নিতে পারেন। গুগল দিয়ে আপনি সার্চ করবেন জাপানে কিভাবে আসতে হয় বা কি করতে হয়। গুগল থাকলে আপনার কিছুই লাগে না, আপনার এই গুগল চালানোর ওই জ্ঞানটা আপনার থাকতে হবে, এবং অনেকেই আছে আপনার, আমরা গুগল যারা দেখতেছেন আপনাদের কাউকে আমি ছোট করতেছি না, বা সবাই আশা করি আপনার সকলেই আলহামদুলিল্লাহ খুব ভালো জ্ঞানের অধিকারী, কিন্তু তারপরেও
অনেকে এই আপনার নেট চালানোটা একটু পারদর্শিতা কম থাকে, তো এই কারণে গুগলে কিন্তু সবই পাওয়া যায়, সবই মানে আছে গুগলে প্রশ্ন করেন, গুগলে উত্তর দিয়ে দিবে, এবং যাচাই বাছাই করার জন্য গুগল আছে। তো স্টুডেন্টে আপনার আসতে গেলে আপনার ভাষা জানতেই হবে, তারপর হচ্ছে টাকা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, কপাল থাকতে হবে, তারপর চাইলে আপনি ইনশাআল্লাহ জাপানে আসতে পারবেন। এবং জাপানে আপনার স্টুডেন্ট যেই ল্যাঙ্গুয়েজ, মানে বেশিরভাগই আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিসা, মানে ল্যাঙ্গুয়েজ স্কুল, এখানে বলে স্কুল আর কি। আমরা অনেকে বাংলাদেশ থেকে জাপানে আসার সময় আমরা বলি যে জাপানিজ ভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে যাইতেছি, বা জাপানে আসলেই মানে দেশে ফোন দিলে যে আরে আমি তো আজকে ভার্সিটিতে যাচ্ছি, এই সে। আমরা যখন বা অনেকে যারা জাপানে আছে তারা ফেসবুকে পোস্ট দিলে মানে ভার্সিটিতে যাইতেছে, আসলে কিন্তু ভার্সিটি না, এটা একটা স্কুল বা একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার বলতে পারেন। ল্যাঙ্গুয়েজ সেন্টার মানে পড়াশোনা করতেছে, 1 বছর এখানে কোর্স আছে, 1 বছর 3 মাস, 1 বছর 6 মাস, 1 বছর 9 মাস, 2 বছর। যারা এপ্রিল সেশনে আসে তাদের জন্য 2 বছর, জুলাইতে আসলে 1 বছর 9 মাস, অক্টোবরে আসলে 1 বছর 6 মাস, জানুয়ারিতে আসলে 1 বছর 3 মাস। বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এপ্রিল, জুলাই, অক্টোবরটা একটু কঠিন, জানুয়ারিটা আরও বেশি কঠিন। এখন এইগুলার জন্য বাংলাদেশ থেকে বর্তমানে আসতে গেলে N5, এটাকে মানে N5 মানে হচ্ছে এন দেয়া মানে নিহঙ্গ বোঝা যায়। আচ্ছা, লকডাউন ব্যাপারে বলতেছি হাবিবুর রহমান ভাই, N5 এটা হচ্ছে আপনার জাপানিজ ভাষার যে মানে 5টা লেভেল আছে আর কি। অনেক ধরনের তাদের পরীক্ষা পদ্ধতি আছে, অনেক ধরনের এক্সামিনেশন আছে। তো ওই আপনার N5 যেটাকে আমরা বলি N5 বা N4, এটা জাপানিজ ভাষার যে লেভেল ওইটার নিচু পর্যায়ে, সবচেয়ে নিচের পর্যায়ে হচ্ছে N5। এটা আপনি পারলে ভিসা পাইতে সহজ হয়ে যায়। আপনি প্রথমে ভাষা শিখলেন, শিখার পরে আপনার বাংলাদেশে জাপানিজ ভাষা পরীক্ষা দেওয়া যায়, ওইখানে N5 এটা অ্যাপ্লিকেশন করলেন, করার পরে পরীক্ষা দিলেন, N5টা পাইলে আপনার এম্বাসি সহজ হয়ে যাবে। ইমিগ্রেশন থেকে আপনার যে COE সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটা আসতে সহজ হবে। তারপর আপনি এটা নিয়ে এম্বাসিতে গেলে আপনার ভিসাটা সহজে দিয়ে দিবে। এটার জন্য আপনার আগে ভাষা ভালো করে জানতে হবে, এই পরীক্ষার রেজাল্টটা ভালো হইতে হবে, তারপর আপনার প্রসেসিংটা সহজ হয়ে যাবে। তাই আর এটার জন্য আপনার মোটামুটি একটা সময় লাগবে। আপনার হাতে 1 বছর সময় নিয়ে আপনি কাজ করলে আপনি সফল হবেন। আপনি যদি মনে করেন আজকে শুরু করে, এটা আপনার বিফল হওয়ার সম্ভাবনা বেশি। ভাষা আপনি কিভাবে শিখবেন? আপনি যদি মনে করেন বিভিন্ন সেন্টারে ভর্তি হইতে অনেক টাকা লাগে, 20,000 15,000, তাহলে আপনি ওইভাবে না করেন, অনলাইনে গুগলে সার্চ দেন লার্নিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজিলি বা লার্নিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ, বা আপনার যারা শুরুর দিকে জাপানিজ ভাষা শিখতে চায় তারা কি করতে হবে। ইংলিশটা হালকা একটু, ইংলিশ যে আপনার খুব বেশি পারতে হবে তা না, ইংলিশটা হালকা একটু যদি জানা যায় তা আপনি গুগল থেকে আপনি জানতে পারেন। অ্যাপস আছে অসংখ্য, হাজার অ্যাপস আছে জাপানিজ ভাষা শেখার জন্য, হাজার অ্যাপ স্টোরে যাইতে পারেন, আপনার প্লে স্টোরে যাইতে পারেন, ওইখানে অনেক অ্যাপস আছে, ওইখান থেকে আপনার জাপানিজ ভাষা শিখতে পারেন। জাপানিজ ভাষা শেখার পরে আপনি তারপর আরেকটু ভালো একটা সেন্টারে ভর্তি হলে এজেন্সি, আপনার সব এজেন্সি মোটামুটি ভালো কাজ করে, সব এজেন্সি। তবে অনেক এজেন্সি আছে আপনার ডাকাত, অনেক এজেন্সি আছে চোর, অনেক এজেন্সি বাটপার, আবার অনেক এজেন্সি আছে খুব ভালো কাজ করে। কিন্তু তারা তো প্রফিট অবশ্যই করতে হবে, তারা এই এত প্রসেসিং করবে, আপনার এত কিছু করে দিবে, আপনাকে তো অবশ্যই তাদের ওই পারিশ্রমিকের মূল্য দিতে হবে। তবে খুব বেশি আমি যারা এজেন্সিতে কাজ করেন, যারা আপনার জাপানে বা বিভিন্ন দেশে আপনার লোক পাঠান, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খুব বেশি মানে 5 লাখ 10 লাখ টাকা এত বেশি লাভ করতে যাবেন না। একটা স্টুডেন্টের কাছ থেকে আপনার 1 লক্ষ 2 লক্ষ টাকা লাভ করলে এনাফ, কিন্তু আপনারা করেন কি 5 লক্ষ 6 লক্ষ টাকা লাভ করেন। মানে একটা স্টুডেন্ট আসতে গেলে তার 14-15 লক্ষ টাকা লাগা যায়। 14-15 লক্ষ টাকা লাগলে এই স্টুডেন্ট এইখানে আইসা কত বছর এই টাকা পয়সা সে দেশে পাঠাবে? অনেক ঋণ টেন করে অনেকে আসতে হয়। যাই হোক,
ভাষা জানতে হবে, ভাষা শেখার জন্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। তারপর টাকা অবশ্যই আপনার ওই ক্যাপাসিটি থাকতে হবে। ওই ক্যাপাসিটি থাকলে আপনি জাপানের জন্য আগাইতে পারেন। এটা হচ্ছে আপনার যারা ল্যাঙ্গুয়েজের জন্য বেশিরভাগ যারা আসেন তাদের জন্য। তারপরে হচ্ছে স্কলারশিপের জন্য আচ্ছা, সহজভাবে কাঞ্জি আতিকুল ভাই, কাঞ্জির জন্য আমি একটা করবো, আমি কিছু ভিডিও বানাবো আর কি কয়েকদিন পরে। আমার কাছে আপনার আছে, কি বলে, আমি হোয়াইট বোর্ড কিনছি। আমি একটা সময় শুরু করেছিলাম জাপানিজ ভাষা শিখাবো, তখন আমি স্টুডেন্ট ছিলাম। মানে সকালে কাজ করছি, দুপুরে ক্লাস করছি, আবার রাত্রে কাজ, তারপর রাত্রে কাজ থেকে আইসা তারপর আমি অনলাইনে আমি ফেসবুকে শিখাইছিলাম। মোটামুটি এক সপ্তাহ শেখানোর পরে আমার মানে অবস্থা টাইট হয়ে গেছে, তারপর আমি বন্ধ করে দিছি মানে অনলাইনে। তো ওইটা হচ্ছে আবার ফ্রিতে মানুষকে শিখালেও মানুষ ওইটা গ্রহণ করে না, আবার টাকা নিতে গেলেও অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। যাই হোক, ওইটা আমি শুরু করব কয়েকদিন পরে। আমার কাছে হোয়াইট বোর্ড আছে, ওইটা দিয়ে আমি কাঞ্জি মানে 1-150 কাঞ্জি আমি খুব সহজেই মানে যে কোনো মানুষকে আমি শিখানোর মতো ওই রকম মানে অ্যাবিলিটি আছে যে কাঞ্জি সবাই পারবে। মানে জাপানিজ ভাষা পারুক আর না পারুক, মানে এই লেখাটা দেখলে বুঝতে পারবে যে না, এটা হচ্ছে বুঝাচ্ছে মানুষ, এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে টেবিল, বা এটা হচ্ছে চেয়ার, মানে এটা বুঝতে পারবে। হ্যাঁ, সেটাই দিলশান ভাই, বুঝতে পারছেন। আমি কয়েকদিন পরে শুরু করব, তবে আমি সময় পাচ্ছি না আর কি। এই শনি রবিবারে আমি খেলাধুলায় ব্যস্ত থাকি, আর সপ্তাহে তো 5 দিন কাজ থাকে, কাজ শেষে ওইটা আমি ইনশাল্লাহ করব কাঞ্জি ওইটা। আর N5 যদি কেউ শিখতে চায় খুব ভালো করে, আমার মনে হয় 2 মাস যদি সে ভালো করে চেষ্টা করে N5 তোলা পসিবল। খুব ভালো করে চেষ্টা করতে হবে। আপনি গেলেন আসলেন, এটা আপনি 5 বছর পড়লেও আপনার সম্ভব না। ভালো করে চেষ্টা করলে N5 তোলা সম্ভব। আপনার জাপানে যে আসতেই হবে এটা কোনো মানে নাই যে কি বলে, এটা কিন্তু নিয়ম নাই যে আপনার না আসলে আপনার জীবন একবারে শেষ। তবে প্রতারক থেকে সাবধান। আপনার ডকুমেন্ট নিয়ে আপনার আপনি লাখ লাখ টাকা দিবেন কেন? আপনি কোনো একটা এজেন্সিতে ভর্তি হলেন, টাকা দিবেন, ভাষা শিখবেন, শেষ। আপনার যদি মনে চাই জাপান গেলেন, না গেলে নাই, তবে ভাষাটা আপনি শিখে ফেলেন, এটা আপনার জন্য মূলধন। আর আমি কয়েকদিন পরে ভিডিও বানাবো ভাষা সহজভাবে শেখার জন্য, এবং আমি আশা করি যদি আমার ওই সকল ভিডিওগুলা দেখেন তাহলে সবাই মোটামুটি সকল দেশের যে কোনো দেশ থেকে আপনি যদি দেখে থাকেন, সবাই মোটামুটি ভাষা কিছু হলেও শিখতে পারবেন। মানে আমার ভিতরে যতটুকু আছে, মাল মশলা আছে, ততটুকু আমি ঢেলে দিতে পারবো, এর বেশি তো সম্ভব না। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে স্কলারশিপ হচ্ছে বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটিতে পড়তে হবে এবং আপনার মেধা খুব ভালো হইতে হবে, তাহলে আপনাকে। আরেকটা কথা হচ্ছে, যারা আসলে আমরা বেশিরভাগ বিদেশ যাইতে চাই, তাদের লেখাপড়ারও ওই রকম কোয়ালিটি ভালো থাকে না। সব দিকে আমাদের সমস্যার কারণে কিন্তু আমরা বিদেশ যাইতে চাই। আমাদের অর্থনৈতিক অবস্থা তত ভালো থাকে না, বা সব দিকে ঝামেলা থাকার লোকগুলাই কিন্তু আপনার বিদেশ যাইতে চাই। তো যারা খুব জ্ঞানী, খুব মেধাবী, তাদের জন্য দেশেই আপনার কাজের অভাব নাই, তাদের জন্য বিদেশেও কাজের অভাব নাই। যারা খুব মেধাবী, যারা খুব জ্ঞানী, যাদের ওই রকম দক্ষতার যোগ্যতা আছে, তারা আপনার যে কোনোভাবে যে কোনো দেশে যাইতে পারে। এখন আপনি ভালো ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেমন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, বা বিভিন্ন ধরনের যেই নামকরা টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো আছে, ওইগুলার ভালো ছাত্রগুলা আপনার জাপান বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, তারা স্কলারশিপ নিয়ে যাইতে পারে। কোনো টাকা পয়সা লাগে না। জাপানে যারা স্কলারশিপে আসে টাকা পয়সা লাগে না তাদেরকে। আমি শুনেছি যে বিমান ভাড়াও দিয়া দেয়, বছরে একবার দেশে যাওয়া আসা টিকিট দিয়া দেয়। প্রতি মাসে জাপান সরকারের থেকে তাদেরকে 1 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে তাদেরকে দেয়। পড়া ফ্রি, থাকা ফ্রি, শুধু খাওয়াটা নিজের। না ফয়েজ নেসার ভাই, আপনি জাপানে আর যাইতে পারবেন না, কারণ আপনি যেহেতু জাপানে একবার আইসা পড়ছেন, আপনার সম্ভব না। মানে
স্কলারশিপে হচ্ছে আপনার যারা মেধাবী, যারা খুব ভালো ছাত্র, যারা আপনার ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তারা সহজে আসতে পারে। যে কোনো জাপানের অনেক ইউনিভার্সিটিতে আছে, বাংলাদেশি প্রচুর আসে, এবং তাদের মানে কোনো চিন্তাই করতে হয় না, আসে, গবেষণা করে, ভার্সিটিতে যায়, আসে, খায়, শুধু খাওয়ার খরচটা নিজের, খাওয়ার খরচ 20,000 25,000 হবে, মানে খুব বেশি খাইলে। এরপর হচ্ছে আপনার গাড়ি কিনে খালি ঘুরে ফিরে। প্রতি মাসে জাপান সরকার থেকে এক একটা স্কলারশিপ এক এক রকম, যেমন একটা স্কলারশিপ আমি যেটা জানি, জাপানি ইয়েনে 1.5 লক্ষ ইয়েন দেয়, বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে। এটা শুধুমাত্র তার জীবনযাপনের জন্য। পড়াশোনা তো সম্পূর্ণ ফ্রি, থাকা সম্পূর্ণ ফ্রি, তারপর শুধুমাত্র খাওয়া আর বাকি টাকাটা দেশে পাঠাই, ওইটা হচ্ছে স্কলারশিপ। এবং আমি যতটুকু বুঝতে পারি যে স্কলারশিপে যারা আসতে চায় তাদের এত টেনশন নাই, তারা এমনিতে আসতে পারে, তারা এমনিতেই। আর স্কলারশিপ জানার জন্য বাংলাদেশে যে জাপানের এম্বাসি আছে, ওই এম্বাসির ওয়েবসাইটে গেলে সব কিছু জানতে পারবেন, বা বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইটে গেলেও তারা সার্কুলার দেয় কবে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে। এটার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, হাউ টু অ্যাপ্লাই ফর জাপানিজ স্কলারশিপ, বা যে কোনোভাবে আপনাদের যে কোনোভাবে গুগলে সার্চ করেন, বা জাপানের এম্বাসির ওয়েবসাইটে ঢুকলে আপনি জানতে পারবেন স্কলারশিপ বিষয়ে। তারপর হচ্ছে একজন বলছেন আই এম জাপান সম্পর্কে এক ভাই বলছিলেন কিভাবে কি করা যায়। আই এম জাপান হচ্ছে এটা আপনার লিমিটেশন, তারা 3 বছরের জন্য তারা একটা কন্ট্রাক্ট করে, কিছু হয়তো বা এটা বাড়তেও পারে। জাপানে আসে বিনা খরচে, কোনো টাকা পয়সা লাগে না, বিনা খরচে জাপানে আসে, 3 বছর কাজ করে। তাদের একটা লিমিট থাকে যে বেতন খুব বেশি পায় না, একটা লিমিট মোটামুটি, তারপরেও খুব ভালো বেতন। বাংলাদেশি টাকায় তো 60-70 হাজার টাকা দেশে পাঠাইতে পারে। বিনা টাকায় আসে, আবার 3 বছর পরে তারা একটা অ্যামাউন্ট পাইলে তারপর তারা দেশে চলে যাবে। এটা আস্তে আস্তে এটা চেঞ্জও করা যাবে। আচ্ছা হাবিবুর রহমান ভাই, 5 বছরের জন্য না, এটা 3 বছর ছিল, হয়তো 5 বছর করতে পারে, এটা আমি এখনো কনফার্ম না। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এটার জন্য কি করতে হয়, এটা 1 নাম্বার হচ্ছে কপাল লাগে, 2 নাম্বার হচ্ছে চেষ্টা লাগে। আই এম জাপানটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রবাসী, আচ্ছা শেখ মুজিব ভাই, যেটা আই এম জাপান বলেন বা ট্রেনিং ভিসা আছে বাংলাদেশের ক্ষেত্রে, তবে খুব কম সংখ্যক। একটা সময় বাংলাদেশ থেকে শুধুমাত্র 1 বছরে 12 জন আসছে, 1 বছরে 22 জন, আরেক বছরে 50 জন, আবার 100-200 মানুষের উপরে তত একটা সুযোগ পায় না। এটাতে আমার এক বন্ধু আসছে। এটা হয় কি, বাংলাদেশে কয়টা জানি কারিগরি প্রতিষ্ঠান আছে, এটার বলে টিটিসি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টিটিসি। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ঢাকাতে আছে, আবার চট্টগ্রামে আছে, বরিশাল আছে, বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। এটা হচ্ছে টিটিসি। আপনারা সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, বা ম্যাপসে সার্চ করতে পারেন, টিটিসি সেন্টার ইন বাংলাদেশ, বা টিটিসি সেন্টার ইন চট্টগ্রাম, টিটিসি ইন নরসিংদী, টিটিসি ইন বিভিন্ন জায়গার আপনি জেলার নাম লিখতে পারেন। ওই এলাকার আশেপাশে যে টিটিসি যে সেন্টারটা আছে ওইটা আপনি পাবেন। ওইখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন যে জাপানের যাওয়ার বিষয়টা কি অবস্থা। এটা তারা একটা নির্দিষ্ট সময়ে একটা সার্কুলার দেয়, ওইখানে ভাষা শেখার জন্য তারা মনে হয় 1,000 টাকা বা 1,500 টাকার মতো তারা ফি নেয়। 4 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স, যারা 4 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারে সফলতার সাথে, তাদের সবাই নিয়ে সারা বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে একটা পরীক্ষা হয়। ওই পরীক্ষাতে যারা পাশ করে তাদেরকে আবার 4 মাসে ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়। আমার ইনফরমেশন হয়তো বা মানে একটু 19-20 হইতে পারে, কিন্তু সিস্টেমটা এরকম আমি যতটুকু জেনেছি। 4 মাসের তাদেরকে জাপানের ওই কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ফ্রিতে 4 মাসের কোর্স করানো হয়।
ঢাকাতে থাকা থাকা মনে হয় ফ্রি, খাওয়াটা নিজের, আর কোর্স ফ্রিতে করানো হয়। প্রথমে 4 মাস, পরে হচ্ছে 4 মাস, টোটাল হচ্ছে 8 মাস। এই 8 মাস পরে আপনার জাপানে আসতে পারে। অনেকের হয়তো 8 মাস পরে 1 মাসের ভিতরেই। আচ্ছা, হাবিবুর রহমান ভাই বলছেন 6 মাস, কিন্তু আমি যখন আমার বন্ধু আসছে তখন 4 মাস ছিল, এখন হয়তো বা 6 মাস করছে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই বলতেছেন 6 মাসের কোর্স 1000 টাকা। আচ্ছা, এই আপনার কি বলে, ধরেন 6 মাস, পরবর্তীতে আচ্ছা হাবিবুর রহমান ভাই পরের যে কোর্সটা ওইটা কয় মাস, এটা একটু আপনি কমেন্টে লেখেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। ধরেন আপনার 1 বছর লাগবে আর কি, ওই যে ফ্রি যে সিস্টেমটা 1 বছর লাগবে। 1 বছর পরে আপনার হয়তো বা আরো 2 মাস ওয়েট করতে হতে পারে, আরো 3 মাস, আরো 6 মাস ওয়েট করতে হতে পারে, কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ আপনি জাপানে আসতে পারবেন। ওইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তবে কাজগুলা অনেকের ক্ষেত্রে কঠিন হয়, অনেকের ক্ষেত্রে সহজ হয়। তবে বেতন আপনার মোটামুটি, হ্যাঁ আলমগীর ভাই, নরসিংদী টিটিসি আছে আপনার ইয়াতে, ইটাখোলা। ও আচ্ছা আচ্ছা, হাবিবুর রহমান ভাই জাপানের টেকনিক্যাল ইন্টার্ন, উনি নরসিংদীতে আছে, ওইটা আপনার ইটাখোলা, তবে ওইটা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ও আচ্ছা, এই যে হাবিবুর রহমান ভাই বলছেন প্রথম হচ্ছে 6 মাস, পরে হচ্ছে 4 মাস, মানে 10 মাস। এটা আপনি 1 বছর ধরতে পারেন। 1 বছর আপনি এটার পিছনে লেগে থাকতে হবে। তবে প্রথমে কপাল থাকতে হয়, কারণ প্রথমে ভর্তি হওয়াটা কঠিন, কারণ এটা তাদের সিট সংখ্যা থাকে কম। পরেরটা 6 মাস, প্রথমে 4 মাস। আচ্ছা যাই হোক, যেভাবে হোক 10 মাস, 10 মাস বা 1 বছরই আমি ধরলাম, 1 বছর পরিশ্রম করতে হবে আর কি। 1 বছর পরিশ্রম করার পর আপনার জাপানে আসলে এই বেতনটা আপনার, তারা যে বেতন পায় মোটামুটি 50-60 হাজার টাকা তারা বাংলাদেশে পাঠাতে পারে। তবে এটা আমি সবাইকে এটা সাজেস্ট করি, যারা ইন্টার পাস মানে এইচএসসি পাস, তাদের জন্য এটা খুবই ভালো, যাদের টাকা পয়সার সমস্যা আছে কিন্তু জাপান আসতে চাই। আমার মনে হয় এটা খুবই ভালো, আপনারা এটা যাচাই বাছাই করে দেখতে পারেন। কি এক কবিরাজে আইসা কমেন্ট করতেছে, কত মানুষ, কত পাগল যে ইন্টার্ন জাপানি। ও আচ্ছা, আরিফ খান ভাই, উনি যশোরে আছে টিটিসি, উনি ওইখানে টেকনিক্যাল ইন্টার্নের স্টুডেন্ট। যাই হোক, এটা আমার মনে হয় খুবই ভালো, কারণ আমার এক বন্ধু আসছে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। আমরা তো আসছি অনেক টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছি, আমাদের একটা মানে টার্গেট থাকে, আমাদের অনেক ডিমান্ড থাকে যে আমরা এত টাকা আমাদের ইনকাম করতে হবে, কিন্তু ওইটার মধ্যে এত ডিমান্ড থাকে না, কারণ ফ্রিতে আইসা যদি 50,000 টাকা বাংলাদেশে পাঠানো যায় তাহলে এটা ক্ষতি কি, এটা ভালো না। আলমগীর ভাই, ওইটাতে মনে হয় শিখানো হয় না, আপনার নরসিংদী ওই ইয়াতে শেখানো হয়, ওইটা আমি যতটুকু জানি ইটাখোলাতে শেখানো হয়। তবে ওইটার জন্য আপনার তাদের সেশন আছে, কোন সময় দেয় এটা। আচ্ছা, ইফতেখার ভাই চিটাগাং আছে, সব মোটামুটি বাংলাদেশে 28টা না 30টা এরকমের মতো মনে হয় আছে, আমি ভুলে গেছি, 28-30 এরকমের কাছাকাছি হবে। ওইটা আপনারা চেষ্টা করতে পারেন, যারা এইচএসসি পাস আর হচ্ছে যাদের টাকা পয়সার সমস্যা আছে, ওইটা হচ্ছে খুবই ভালো। তবে আপনার সময় লাগবে, 1-1.5 বছর এটার পিছনে সময় ব্যয় করতে হবে। তবে ব্যয় করলে আপনি আসতে পারলে আসলেন, না আসলে না, এটা তো আপনার ক্ষতির কিছু না। মানুষ কত দিক দিয়ে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে নষ্ট করে, আপনি এটা করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রেনিং, এটা হচ্ছে ট্রেনিং সেকশন। সিয়াম ভাই, কোন আউট ইনকাম, কোনটার কথা বলতেছেন, কোনটার ক্ষেত্রে আউট ইনকাম? আচ্ছা, স্টুডেন্ট ভিসা যারা আসে, স্টুডেন্ট ভিসা তাদের 28 ঘন্টা ওয়ার্ক পারমিট থাকে 1 বছরে, সরি আমি 1 সপ্তাহে 28 ঘন্টা ওয়ার্ক পারমিট। আপনি একদিনে 8 ঘন্টা করেন বা একদিনে 10 ঘন্টা করেন, যাই হোক 1 সপ্তাহে 28 ঘন্টা। 1 সপ্তাহে 28 ঘন্টা যদি কেউ কাজ করে, আপনার ধরেন 1 ঘন্টায় মোটামুটি জাপানের সব জায়গায় অ্যাভারেজে 1000 ইয়েন ঘন্টা পাওয়া যায়। তবে গ্রাম অঞ্চলে, গ্রামের জেলাগুলাতে, ওইগুলাতে আপনার 800, 850, 900 ইয়েন এরকম হয়। যাই হোক, আমি অ্যাভারেজে যদি ধরি 1 ঘন্টায় আপনার
1000 ইয়েন পাওয়া যায়। 1000 ইয়েন মানে বাংলাদেশি টাকায় 800 টাকার কাছাকাছি। 1 ঘন্টায় যদি 1000 ইয়েন হয় তাহলে আপনার 28 ঘন্টায় 28,000 ইয়েন। তাহলে ধরেন 430ই ধরি, 430 ধরেন 1,20,000 ইয়েন যদি কেউ লিগ্যালভাবে যদি কেউ 28 ঘন্টা করে, তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার মতো ইনকাম করা যায়। কিন্তু ওইটা আপনার মোটামুটি পড়াশোনার খরচ, থাকা, খাওয়া এগুলো দিয়ে চলে যায়। এর উপরে যারা এক্সট্রা করতে পারে, এক্সট্রা করাটা আমি কোনোভাবেই বৈধ বলতেছি না, কোনোভাবেই করার উৎসাহ দিচ্ছি না। আচ্ছা, কুমিল্লা টিটিসি, এটা আপনার ওইখানে তাদের সাথে যোগাযোগ করতে হবে। অনেক টিটিসিতে কোর্স করায়, অনেক টিটিসিতে করায় না। অনেক টিটিসিতে করায়, অনেক টিটিসিতে করায় না। আচ্ছা, কি জানি বলতেছিলাম, ওইটাই আর কি। আপনি যারা 28 ঘন্টা করতে পারে তাদের থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছু হয়ে যায়। এর উপরে যারা করতে পারে, সবাই কেউ কিন্তু 28 ঘন্টা করে না। সবাই, আমিও যখন করেছি, আমি করেছি 60-70 ঘন্টা সপ্তাহে করেছি, বা এখনও করতেছি। তবে যাদের কপাল খারাপ তারা কিন্তু কট খাওয়া যায়। তারা আপনার ইমিগ্রেশনে তাদেরকে ধরে। অনেকে আপনার সপ্তাহে 70-80 ঘন্টা, 90 ঘন্টাও কাজ করে, কোনো সমস্যা না। অনেকে শুধুমাত্র 30 ঘন্টা কাজ করে, সে ধরা পড়ে, তাকে ভিসা ক্যান্সেল করে অনেককে আবার দেশেও পাঠিয়ে দেয়। এটা যার কপাল খারাপ। জাপানে যারা আসে মোটামুটি 95% মানুষ আপনার ওভারওয়ার্ক করে, কিন্তু ওভারওয়ার্ক করার পরে এই 99% মানুষ পার পেয়ে যায়। 1% মানুষের কপালে দুর্ভোগ থাকে, তারা আপনার বিপদে পড়ে, তাদের ভিসা টিসার সমস্যা করে ফেলে। এটা হচ্ছে এক কথা, এটা স্টুডেন্টের বিষয়। যাই হোক, স্টুডেন্টের বিষয়ে হোক, ট্রেনিং হোক, আপনার ভাষা জানতে হবে। তারপর আরেকটা হচ্ছে ট্যুরিস্টের বিষয়টা বলি। ট্যুরিস্ট আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই জাপানের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে আবেদন করতে আমি যখন জমা দিয়েছি তখন কোনো টাকা পয়সা লাগে না জাপানের এম্বাসিতে। অন্যান্য এম্বাসিতে আপনার টাকা দিতে হয়। যেমন ফ্রান্সে আমি জমা দিয়েছিলাম, ফ্রান্সে বাংলাদেশি টাকায় 10,000 টাকা লাগে আপনার স্টুডেন্ট ভিসার ফাইল জমা দিতে। তবে জাপান এম্বাসিতে কোনো টাকা পয়সা জমা দিতে হয় না। আর হচ্ছে কি, যে বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু দেওয়ার সময় আপনার ওই রকম যোগ্যতা থাকতে হবে। আপনার যোগ্যতা থাকলে আপনি ভিসা সব দেশ থেকে পাবেন। আপনি এম্বাসির ওয়েবসাইটে যাবেন, এম্বাসির ওয়েবসাইটে যাওয়ার পর আপনি ভিসার জন্য যেই কি যোগ্যতা লাগবে ওইগুলা যদি আপনার থাকে, আপনি জমা দিতে পারবেন, ফাইল জমা দিতে পারবেন। তারপর ভিসা দিবে না দিবে এটা এম্বাসির বিষয়, এম্বাসি বা ইমিগ্রেশনের বিষয়। তারা আপনার ভিসা দিতে পারে। ট্যুরিস্টের জন্য বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আসে, সবার একটু অন্য ধরনের উদ্দেশ্য থাকে, বুঝতে পারছেন, আমি এটা বলতে চাচ্ছি না, অন্য ধরনের উদ্দেশ্য থাকে। আবার অনেকে বলে, ভাই জাপানে যায় কি জাপানি মায়ের বিয়া করতে পারবো, জাপানে বিয়া করার সুযোগ আছে? আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই জাপানিজ মায়া কি এতই সস্তা? আর তারা কি আপনার আসলেন, আপনি কোন একটা দেশ থেকে আসলেন, আসার পরে আপনার বিয়ে করে ফেললো বা আপনার ভিসাও দিয়ে দিল, আপনি বিয়েও করলেন, ভিসাও পাইলেন, আপনি একবারে পাসপোর্ট পাইলাইলেন, সব করলেন, ওই মায়ের লাভ কি? কিছু কিছু মায়া আছে যারা এটা ব্যবসা করে, যারা টাকার বিনিয়োগ করে। তো এটা আপনাদের মাথা থেকে সরাই দিবেন। এটা কোনো একটা মানুষের থাকতে পারে না, ড্রিম এটা থাকতে পারে না। আপনি এইভাবে চিন্তা ভাবনা আপনার বাদ দিবেন, এটা কোনো চিন্তা ভাবনা না। আর একজন ট্যুরিস্টকে আসলে এরা কি রাস্তাঘাটে যাকে পায় তাকে কি বিয়ে করে ফেলবে, এই ধরনের চিন্তা ভাবনা বাদ। ট্যুরিস্টে আইসা অনেকে যে আপনার রিফিউজি বলেন, অনেক ধরনের কাজ কারবার করে। যাই হোক, আসার পরে অনেক করতে পারেন, কিন্তু আসার সময় যে ডকুমেন্টগুলো গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক ব্যালেন্স খুব ভালো থাকতে হয়। ট্যুরিস্টে যারা আসে ব্যাংক ব্যালেন্স খুব মোটামুটি অনেক লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন থাকতে হয়। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এমন একটা জব করতেছেন বাংলাদেশে যেটা খুব স্থায়িত্ব আছে ভালো, যে তাদের বিশ্বাস করতে হবে আপনি ট্যুরিস্টে যায় আবার ফেরত আসবেন, বাংলাদেশে ফেরত যাবেন, তাহলে তারা ভিসা দিবে। না আপনি যদি বাংলাদেশে কোনো কাজ না করেন, তাহলে তারা ধরে নিবে যে আপনি জাপান গিয়ে আর ফেরত আসবেন না, তখন আপনার ভিসা দিবে না। আপনার
ওইরকম একটা জব থাকতে হবে। ধরেন বাংলাদেশে একটা সরকারি জব আছে আপনার, বা একটা বেসরকারি জব আছে যেখানে আপনার 70-80 হাজার টাকা আপনার বেতন, বা 50 হাজার টাকা আপনার বেতন, বা আপনি একটা বিজনেস করতেছেন বাংলাদেশে যেটাতে আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে আপনার ইনকাম হয়, বা 50 হাজার টাকা আপনার ইনকাম হয়, বা আপনার সব ব্যাকগ্রাউন্ড তারা চেক আপ করে যদি দেখে, ওকে আতিক ভাই আপনি ঘুমান, ইনশাল্লাহ পরে কথা হবে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি খুব মানে শক্ত থাকে তাহলে আপনার ভিসা দিয়ে দিবে। আপনি বাংলাদেশি কিন্তু মালয়েশিয়া থাকেন বা সৌদি আরব থাকেন বা অন্য যে কোনো দেশে থাকেন, কিন্তু আপনার যদি ওই ধরনের সৌদি আরবে থাকেন বা মালয়েশিয়া থাকেন, যেখানে থাকেন, আপনার যদি এমন একটা চাকরি থাকে যেটার জন্য আপনি মানে তারা বিশ্বাস করবে যে আপনি এখানে আবার ফেরত আসবেন, তখন তারা ভিসা দিবে। আমি একবার উমানে জাপানিজ এম্বাসিতে ফোন দিয়েছিলাম, মানে উমানে যেটা জাপানিজ এম্বাসি আছে, তা আমার বড় ভাই উমানে থাকতো, তখন আমি এম্বাসিতে ফোন দিলাম, যে বললাম যে আমার ভাইকে আমি জাপানে আনতে চাই, আমার কি কি ডকুমেন্ট লাগবে। পরে বলতেছে মানে তার ব্যাংক তার পার মান্থ 1 লক্ষ টাকার উপরে, মানে বাংলাদেশি টাকায় মোটামুটি 1 লক্ষ টাকার মতো স্যালারি থাকতে হবে, বা তার বিজনেস থাকতে হবে ওইরকম, এবং ব্যাংক ব্যালেন্স খুব বেশি থাকতে হবে যে তা না, তবে একটা ব্যাংক দেখাতে হবে, তাহলে আমরা দিয়ে দিব। মানে আমি একবার সরাসরি একজন জাপানিজের সাথে কথা বলছি। পরে আমি বলতেছি ওইরকম তো নাই। পরে বলতেছে তাহলে ইয়া করো, তুমি আইসা পড়ো, তুমি উমানে আইসা পড়ো, উমানের পরিবেশটা খুব সুন্দর আছে, তুমি আইসা তোমার ভাইরে দেখা যাও। তখন আমি বললাম তো না, এটা তো হয় না, মানে এরকম আর কি, আপনার খুব ভালো থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স বলেন, ভালো জবে আছেন, তারা যদি বিশ্বাস করে আপনি আবার ফেরত যাবেন, তখন আপনার ভিসা দিবে। আবার অনেক দেশের এম্বাসি আছে, ধরেন মালয়েশিয়াতে সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট ওই এম্বাসিতে জমা নেয় না, আবেদন নেয় না, তখন আপনি বাংলাদেশে ফেরত যারা মালয়েশিয়া থেকে জাপানে অনেক সময় হইতো বা নাও হইতে পারে, আমি জানি না হয় কিনা, তবে আমি স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে স্টুডেন্টের ফাইল তারা জমা নেয় না, বাংলাদেশি পাসপোর্ট মালয়েশিয়ায় জাপানের এম্বাসিতে জমা নেয় না। কি হলো, এটা ট্যুরিস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো হইতে হবে, আপনার ইনকাম সোর্স ভালো হইতে হবে, আপনার এই ব্যাংক ব্যালেন্স ভালো হইলে ট্যুরিস্ট ভিসা আসা যায়। এরপরে আর কি, আর ডিপেন্ডেন্ট তো এটা ইজি, যাদের পরিবার আছে জাপানে, যেমন আমি আমার হয়তোবা ভাই বোনকে যদি ইনভাইট করি তাহলে খুব সহজে দিবে না, কারণ ভাই বোন এরা হয়তো আর ফেরত যাবে না, তবে বাবা মাকে আপনার ইনভাইট করা যায়, আবার ফেরত যাইতে হবে, এখানে থাকতে পারবে না সবসময়। তবে ওয়াইফ বা বাচ্চা কাচ্চা হইলে তাদেরকে একবারে ডিপেন্ডেন্ট যে ভিসা, তাতে ওইভাবে নিয়ে আসা যায়, এখানে আসলো, এখানে থাকলো, বা ডিপেন্ডেন্টে যারা আসে তারাও এইখানে এসে 28 ঘন্টা কাজ করতে পারে, সপ্তাহে 28 ঘন্টা। এই হচ্ছে ডিপেন্ডেন্ট। আর হচ্ছে কি, আর কি কি ভিসা আছে, এই আর কি, মোটামুটি সবগুলাই হালকা পাতলা আলোচনা করলাম। যাই হোক, সার সংক্ষেপ আপনারা এতক্ষণ ধরে দেখছেন, সবাইকে ধন্যবাদ। অনেক মানুষের আগ্রহ, মানে আর বিশেষ করে আমার ভিডিও দেখার পরে অনেকের বেশি আগ্রহ জাগে, না জাপান মনে হয় অনেক শান্তি। আসলে খুব শান্তি যে তা না, জাপানে কষ্টের সীমা নাই, যার শান্তি আছে। আর আমরা তো সব কষ্টগুলা দেখাই না, কষ্টগুলা কিন্তু কেউ ফেসবুকে শেয়ার করে না। সবাই মানে ফেসবুকে একটা সেলফি তুললে মানে হাসি মুখে একটা সেলফি তুলবে, তারপর ফেসবুকে একটা ক্যাপশন দিয়ে মানে মনে হবে সে খুব সুখে আছে। আর দুঃখে সে যে একা একা মানে শুয়ে শুয়ে কান্না করতেছে, সে যে খুব কষ্টে কাজে যাচ্ছে, তার যে প্রতিদিন সাইকেল চালাইতে হয়, তার প্রতিদিন যে মানে কত পরিশ্রম করে কাজ করতে হয়, এগুলা কিন্তু কেউ আপনার মানে ফেসবুকে শেয়ার করে না। তো এই কারণে মানুষ মনে করে জাপান মনে অনেক খুব ভালো। তা আসলে খুব ভালো যে তা না, আবার একেবারে খারাপও না। তবে আমার দৃষ্টিতে আমার যে ফ্রেন্ড সার্কেল মানে আমি খুব আমার ঘনিষ্ঠ বন্ধু ইউরোপের 4-5টা দেশে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, বা কোরিয়াতেও আছে, বা অনেক দেশের সাথে কথা হয়। তাদের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হলো যে স্টুডেন্ট ভিসায় জাপান সত্যি খুব ভালো, কাজ অ্যাভেলেবেল। অন্যান্য দেশে কাজের মানে সমস্যা থাকে, কাজ পাওয়া যায় না, এই সেই। কাজ জাপানে অনেক আছে, আপনার ভাষা জানতে পারলে তো খুবই ভালো,
সহজে পাওয়া যায়। আর ভাষা না জানতে পারলে আপনার একটু কঠিন হয় বা কাজগুলো আপনার ওই রকম সহজ হয় না। ভাষা না জানলে এটা হচ্ছে আপনার কি বলে, আমাদের স্যারেরা বলতো বাংলাদেশে যে ভাষা না জানা এটা হচ্ছে মানে গরুর মতো, গরুর ভাষাও কেউ বুঝে না, আর কেউ যদি ভাষা না জানে বিদেশ যা, সেও হচ্ছে তাদের কাছে গরুর মতো, যে মানে তার কথা কেউ বুঝে না, সে কথা বলতেছে ঠিকই কিন্তু তার কথা কেউ বুঝে না। যাই হোক, ভাষাটা অবশ্যই জানতে হবে। আর কি, যাই হোক, এবার আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে এবার আপনাদের কমেন্টের রিপ্লাই দিই। আমি এতক্ষণ তো শুধুমাত্র একা একা কথা বললাম, আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো মানে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আপনারা কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিব। ভাই ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আপনি কি জাপান থেকে যাবেন? হ্যাঁ সাগর ভাই, ও আচ্ছা আচ্ছা, ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আপনি কি জাপান থেকে যাবেন, এই প্রশ্নের উত্তরটা কি দিব? আচ্ছা আপনি বললেন, এটা অবশ্যই আপনি বলবেন যে না আমি থাকবো না, আমি ফেরত যাব, বা মানে উত্তর প্রশ্ন এমনভাবে করতে হয়, এমনভাবে মানে উত্তরটা দিতে হয় যে না আমি আসলেই মানে আমি একটু টেকনিক হালকা একটু বলছি, পুরাটা বলতেছি না। মানে তাদেরকে আপনার পাম দিতে হবে, তাদেরকে পাম দিতে হবে। পাম বলতে কি, আমি তো ছোটবেলা থেকেই আপনার ডোরিমন, আমি ডোরিমন দেখি, আমি এই দেখি, সে মানে জাপানের যে আপনার আছে কি বলে, জাপানের যে কার্টুন আছে, আমি কিন্তু সব কার্টুন আমি তা তো একটা দেখি না, তবে জাপানের যে কার্টুন আছে আপনি তাদেরকে পাম দিবেন যে আমি তো এই কার্টুনের। আর জাপানের এম্বাসিতে যাওয়ার আগে আপনার একটু প্রিপারেশন নিতে হবে, জাপানের কি কি কার্টুন আছে। আপনি মনে করেন বাপ জীবনে কার্টুন দেখেন নাই, তারপরে সার্চ দিবেন যে জাপানিজ কার্টুন, জাপানিজ অ্যানিমেশন বা অ্যানিমে, এগুলো সার্চ দিয়ে দেখবেন যে কোনটা খুব বেশি মানে বিখ্যাত সারা বিশ্বের মধ্যে। আপনি ওই কার্টুনটা একটু দেখলেন, 1 ঘন্টা বা 5 ঘন্টা কার্টুন দেখলেন, দেখার পরে দেখলেন ওই ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারের নাম কি, ধরেন একটা মোটা আছে, একটা পাতলু আছে, এই সেই, এইটা চিকনটার নাম কি, এই মোটাটার নাম কি, এই মোটাটা কি হাস্যকর কাজ করে কিনা, সিরিয়াস কোনটা। আপনি কার্টুনটা দেখলেন, কার্টুনটা দেখার পরে আপনার কাছে মনে হইলো যে এই কার্টুনটা খুব ভালো, আপনি ওই এম্বাসিতে যা বললেন যে আমি তো ইয়া করলাম, ওই কার্টুনটা দেখলাম, ওই কার্টুনটা তো খুব ভালো লাগছে, এই এরপরে তার ভাষাগুলো কিন্তু আমি বুঝি নাই, আমার কাছে মনে হইলো যে না আমার ভাষাটা শিখতে হবে, আমার ভাষাটা জানতে হবে। এবং সে দেখলাম একটা ট্রেনে চললো, ওই ট্রেনটা আমার দেখে খুব ভালো লাগলো, আমার মনে হইলো আমি এই ট্রেনে যদি চড়তে পারতাম, কিন্তু আমাদের বাংলাদেশে তো এই ট্রেনটা নাই। তো আমার স্বপ্ন যে জাপানের এই পরিবেশে আমি একটু ঘুরে ফিরে কিছুদিন বসবাস করব, তারপর আমি বাংলাদেশে চলে আসবে। এবং এটা আমার একটা ড্রিম যে জাপানে যাব, জাপানের পরিবেশটা একবারে, আমরা তো মোবাইল টিভিতে, ইউটিউবে, ফেসবুকে এইগুলা জাপানে অনেক কিছু শিখি, দেখি, কিন্তু যাওয়ার খুব ইচ্ছা আর কি ওই পরিবেশটা সম্পর্কে। এখন এইভাবে আমি যে বাংলা বলতেছি এটা তো আর বলতে পারবেন না, তবে ওই যারা ট্যুরিস্টে আছেন তারা বাংলা বলতে পারবেন, যারা ট্যুরিস্টে আসবেন বাংলা বলতে পারেন, বাংলাটা কিন্তু তারা বুঝে। আর যারা স্টুডেন্টে আপনার ওই জাপানিজটা মানে জানতে হবে, মানে খুব সহজ ভাষায় 1 লাইনে বা 2 লাইনে, যে আপনার এগুলা আমার হয়। আচ্ছা, একটা ভিডিও দেখলাম, একটি লোককে এই প্রশ্ন করা হয়, তিনি তার উত্তরে বললেন আমি থেকে যাব, তখন নাকি ওনারা অনেক খুশি হয়েছেন। এরকম না, থেকে যাব বললে খুশি হবে, ঠিক আছে, অবশ্যই খুশি হবে। আপনি যদি বলেন না আমি থেকে যাব, তারা বলবে হ্যাঁ, আপনার সামনে তো তারা রাগান্বিত হবে না যে আপনি কেন থেকে যাবেন, এই সেই এগুলা বলবে না, তারা তো খুশি হবে। কিন্তু আপনার যে উত্তর রেজাল্টটা যেটা আপনার ইহাটা দিবে, মানে আপনার রিফিউজ করে দিবে, আপনার ডকুমেন্ট তারা অ্যাপ্রুভ করবে না। আপনার খুশি হইলে যে আপনার ভিসা দিবে তা না, আপনার আবার তারা রাগান্বিত হইলে যে ভিসা দিবে তা না। আমারে কি প্রশ্ন করেছে, আমি যখন এম্বাসিতে গেছি আমারে প্রচুর প্রশ্ন করছে, আমারে মনে হয় প্রায় 20 মিনিটের উপরে, তখন তো আমরা ভাষা তত জানতাম না। আমারে বলছে যে আমার বলছে, প্রথমে বলছে আমার বাবার নাম লেখার জন্য জাপানিজ ভাষায়, আমি বাবার নাম লিখলাম, এরপরে আমার নাম লেখার জন্য জাপানিজ ভাষায় আমার নাম লিখলাম, তারপর বললো হিরাগানা লেখার জন্য সবগুলা বর্ণমালা জাপানিজ ভাষায়, হিরাগানা লেখলাম সবগুলা, লেখার পরে
তখন আমি কেন যাব, জাপানে কেন যাব, আচ্ছা এই আমি বললাম যে কেন যাব। তারপর কেন আমি তো ফুকুওকাতে আসছিলাম, কেন ফুকুওকা, কেন অন্য, আপনি যেই জেলায় যাবেন তখন তারা প্রশ্ন করবে কেন এই জেলা। আপনি যদি নাগোয়াতে যান, আপনি যদি ওসাকাতে যান, আপনি যদি হিরোশিমাতে যান, মানে হিরোশিমার জন্য অ্যাপ্লাই করেন, তখন তারা বলবে টোকিও আছে, তুমি কেন হিরোশিমা। এটারও আপনার উত্তর দিতে হবে, কেন হিরোশিমা, কেন টোকিও না। আপনি বললেন যে আসলে হিরোশিমাটা যে বম্ব হয়েছিল, বম্বিং হয়েছিল হিরোশিমা নাগাসাকি, তখন আমার মনে হয়েছিল না হিরোশিমার ইতিহাস আমার জানতে চাই, হিরোশিমাটা আমি দেখতে চাই। তখন ওই হিসাবে আমি হিরোশিমার স্কুলটাই চয়েস করলাম, বা হিরোশিমার কোন কোন স্কুল আছে ওইগুলো আমি যাচাই বাছাই করে ওইগুলোর একটার মধ্যে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। তখন আমার কাছে ওই স্কুলটাই আমার কাছে ভালো মনে হইলো, তখন এই কারণে আমি এই স্কুলে জমা দিলাম। বা টোকিও হলে টোকিও রাজধানী, এই সেই, মানে তাদেরকে পাম দিতে হবে। আর ওই কার্টুন বিষয়টা খুবই কিন্তু আপনার মানে উপযুক্ত একটা উত্তর, মানে এই কার্টুনটা দেখেছি, তারপর আমার আগ্রহ জাগলো জাপানিজ ভাষার প্রতি। এটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে, যে জাপানিজ ভাষাটা আমি শিখতে চাই, শিখার পরে আমি কার্টুন সব মানে যা বলে তা যেন আমি বুঝতে পারি, কার্টুনে যা কিছু বলতেছে তা যেন বুঝতে পারি, সিনেমা যেন বুঝতে পারি, বা জাপানিজ ভাষা জানলে তো এটা আমার জন্য একটা উপকার হলো। তারপর আমি ভাষাটা শিখে একটা ডিপ্লোমা নিয়ে তারপর বাংলাদেশে আইসা আমি জাপানিজ কোম্পানিতে বা যে কোনো একটা কাজ করবো, এইভাবে উত্তর দিলে আমার মনে হয় ভালো হবে আর কি। যাই হোক, পরবর্তী কমেন্টের জন্য অপেক্ষা করছি। ভিডিওটা আমি ভাবছিলাম 10-15 মিনিট করব, ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। কত মিনিট হয়েছে আমি জানি না, আমি দেখতেছি আমার ওই মোবাইলে কত মিনিট। আপনি কমেন্ট করেন, আমি পরেরটা দেখতেছি, দেখি কয় মিনিট হয়েছে। করোনার মধ্যে স্টুডেন্ট ভিসায় গেলে জব পাওয়া নিয়ে, আচ্ছা আচ্ছা, ওকে, আমার প্রায় 52 মিনিট হয়ে গেছে। ও আরেকজন বলছিলেন লকডাউন কি অবস্থা। জাপানে আপনার লকডাউন নাই, যেটাকে আমরা লকডাউন হিসেবে বুঝি, জাপানে লকডাউন নাই। জাপানে আছে ইমার্জেন্সি, স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। আর জাপানিজ ভাষায় এটাকে বলা হয় কিনকিউ জিতাই সেনগেন। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি, এরা অ্যালার্ট দিছে সবাইকে না, একটা সময় ছিল সারা দেশে ছিল, আস্তে আস্তে এটা কমাইতে কিছুদিন আগে আপনার 8টা জেলার মধ্যে ছিল, এটা কমায়া এই মুহূর্তে 4টা জেলার মধ্যে, টোকিও, সাইতামা, চিবা আর হচ্ছে কানাগাওয়া, এই 4টা জেলার মধ্যে বর্তমানে ইমার্জেন্সি আছে, জরুরি অবস্থা জারি আছে 21 তারিখ পর্যন্ত। এই জরুরি অবস্থা মানে আপনার ঘর থেকে বের হইতে পারবেন না, কাজে যাইতে পারবেন না, এই না সেই না, কিছুই না, সব স্বাভাবিক, তবে একটু লিমিট করে দিছে আর কি, যে এতটা থেকে এতটা পর্যন্ত দোকান চালাইতে হবে, এতটা থেকে এত, খুব বেশি মানুষ যেন না হয়। আপনি যে 20 জন মানুষ একসাথে জড়িত হইলে যে আপনার গ্রেফতার করবে তা না, জড়িত হইতে পারবেন, কিন্তু তাদের অনুরোধ আপনার খুব বেশি গ্যাদারিং করবেন না, আপনার একটু দূরে দূরে থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, এবং মাস্ক ব্যবহার, সবাই মাস্ক। আপনি বর্তমানে জাপানে আপনার ধরেন, মানে কি বলবো, এটা না বলাই উচিত, মানে আপনার একটা আছে না যে সবাই উলঙ্গ হলে যদি কেউ রাস্তায় যায় মনে হচ্ছে সবাই দেখবে, আমার লজ্জা লাগবে, মানে এই কারণে কিন্তু মানুষ কাপড় পরে বের হয়। এইরকম বর্তমান এমনটা হয়ে গেছে, মাস্ক না পরে যদি আপনি রাস্তায় যান বা ট্রেনে যান, গাড়িতে যান, সবাই আপনার দিকে দেখলে আপনার মনে হবে যে আমি মানে লজ্জা পাবো আর কি। এই কারণে মাস্ক, আমি মানে গত 1-1.5 মাস যে বাইরে যাচ্ছি, একজনেরও আমি মনে হয় দেখি না যে রাস্তায় মাস্ক ছাড়া আছে অনেক জায়গায় হয়তো বা আছে, মানে অনেক জায়গায় আছে, তবে মোটামুটি 99% মানুষ মুখে মাস্ক লাগানো। আর এটাই আবারও বলতেছি, লকডাউন জাপানে নাই, জাপানে হচ্ছে জরুরি অবস্থা, ওইটা হচ্ছে সবকিছু স্বাভাবিক চলবে, তবে একটু নিয়ম কানুনের ভিতরে। আর ট্রেন আপনার যে একদিনে যদি 50টা ট্রেন চলাচল থাকতো, এখনো 50টাই করতেছে, কারণ তারা ট্রেনও কমায় নাই, কারণ হচ্ছে ট্রেন যদি কমায়, এখন কম ট্রেনের মধ্যে বেশি মানুষ যায়, বেশি ভিড় করে ফেলবে, এই কারণে ট্রেন সবকিছু স্বাভাবিক চলতেছে, শুধুমাত্র মানুষগুলা একটু ডিস্টেন্স, ট্রেনে বসলে একটু ফাঁক করে বসা,
আর যদি মানে ফাঁক ফাঁক করে বসার কোনো ব্যবস্থা না থাকে তাহলে সবাই একসাথে বসলো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। আরেকটা কি জানি বলছিলেন, আরেকটা কি বলছিলেন, যাই হোক আমার উপরে যে ইয়াটা লিখছি আমি, টাইটেলটা যেটা লিখছি জাপান সম্পর্কে হালকা পাতলা আলোচনা, এটা আসলে কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না, এমনি একটু মজা করে লিখলাম আর কি। আচ্ছা ভাইয়া, জাপানিজরা কি ইংলিশ বলে না? না, জাপানে ইংলিশ চলে না, তবে ইংলিশ জানাটা খুবই ভালো। ইংলিশ মানে এটা কি বলবো, বিশ্বের নাম্বার 1 ভাষা, এটা আপনার জানলে খুবই ভালো। ইংলিশ যদি কেউ ভালো জানে তার জন্য জাপানিজ ভাষাটা শেখাটা সহজ হয়ে যায়। আপনি ইংলিশ থেকে জাপানিজ শেখার জন্য অনেক অ্যাপস পাবেন, কিন্তু বাংলাদেশি ভাষা থেকে জাপানিজ শেখার জন্য অ্যাপস বা ওয়েবসাইট এগুলো সহজে পাবেন না। আর ইংলিশ থেকে জাপানিজ এটার জন্য অনেক বই পাওয়া যাবে, তাই ইংলিশটা জানাটা খুবই জরুরি। আর IELTS কারো যদি করা থাকে, মানে মেইন কথা হচ্ছে করোনাকালীন সময় হোক যাই হোক, আপনার যে সময়, মূল্যবান সময় আমরা আজে বাজে উল্টাপাল্টা কাজে ব্যয় না করে শিক্ষণীয় কাজে, আপনি যদি ইংলিশ শিখতে চান ইংলিশের পিছনে ব্যয় করেন, আপনি যদি জাপানিজ ভাষা শিখতে চান জাপানিজ ভাষার পিছনে ব্যয় করেন। একটা ভাষা খুব ভালো করে শিখেন। আর আরেকটা কথা বলতেছি, কেউ যদি বাংলা ভাষা বা ব্যাকরণ ট্যাকরণ খুব ভালো করে পারে, তার জন্য জাপানিজ ভাষা শেখাটা খুবই সহজ। আপনার জাপানিজ ভাষা শিখতে গেলে আপনার ভালো বাংলা ভাষা জানতে হবে। ভাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেট লাগবে? বুঝি নাই। জাপানিজ ল্যাঙ্গুয়েজে অবশ্যই সার্টিফিকেট আপনার N5 বা এখন N5ও ঝামেলা হয়, N4 হলে বেশি ভালো হয়। বাংলাদেশে বৈশা থাইকা যদি আপনি ভালো করে পড়েন, 5-6 মাস যদি কেউ মনোযোগ সহকারে পড়ে, আমার মনে হয় N4 তোলা সম্ভব। N4টাও খুব মানে কঠিন না, N4টাও বাংলাদেশে বৈশা থাকা খুব ভালো করে প্রিপারেশন নিলে। আচ্ছা, IELTS কত টাকা কোথা থেকে করতে হয়? IELTS করলে তো আপনার বাংলাদেশে অনেক আছে। আপনি কি IELTS এর কথা বলতেছেন নাকি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথা বলতেছেন? সোহাগ জিসান ভাই, IELTS করলে তো বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ সেন্টার অভাব নাই। আমি হালকা একটু করেছিলাম, এটার নাম FM মেথড, তারপর আছে সাইফোর্স, আরও বিভিন্ন কত ধরনের ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, ওইগুলাতে শেখা যায়। বা ব্রিটিশ কাউন্সিল আছে, এইগুলাতে আপনার শিখে তারপর IELTS এর জন্য পরীক্ষা দেওয়া যায়। আর IELTS যদি কারো ভালো থাকে, তার জন্য আপনার জাপান বলেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিশ্বের যে কোনো দেশ IELTS এ যদি ধরেন খুব ভালো। আচ্ছা, সাগর তালুকদার ভাইয়া, ওয়ার্ক পারমিট সার্টিফিকেট সম্পর্কে যদি একটু বলতেন। আমার একাডেমিক সার্টিফিকেট আছে, ভ্যালু আছে কি? ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে খুব কঠিন সরাসরি আসাটা। ওয়ার্ক পারমিট তারপরে অনেকে আসে। ওয়ার্ক পারমিটটা হচ্ছে কি, আপনার যাদের ডিপ্লোমা করা থাকে, ডিপ্লোমা ধরেন ইলেকট্রনিক্স বা কম্পিউটার, এই ধরনের IT রিলেটেড। না, IELTS জাপানে আসতে গেলে বাধ্যতামূলক না, তবে যারা স্কলারশিপ বা সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আপনি কোন ভাষায় পড়বেন? যদি ইংরেজিতে পড়তে চান তাহলে আপনার প্রমাণ দিতে হবে যে আপনি ইংরেজি যে পারেন, এটা প্রমাণ কি? তাহলে আপনার IELTS বলেন, TOEIC বলেন বা TOEFL বলেন, এইগুলার একটা সার্টিফিকেট লাগবে, মানে ভালো মানের, যেটা আপনি ভালো মার্ক পাইছেন, তাহলে আপনি ইংরেজিতে পড়তে পারবেন, ভিসাও পাবেন, আসতেও পারবেন। আর যদি বলেন না জাপানিজ ভাষায় পড়বো, তাহলে জাপানিজ ভাষার যে দক্ষতা, ইউনিভার্সিটিতে পড়তে গেলে কমপক্ষে তার N2 লেভেলের তার ভাষার দক্ষতা থাকতে হবে, এর উপরে মানে সম্ভব না। ও আচ্ছা, MD ইফতেকার ভাই, আপনি যদি চেষ্টা করেন পেয়ে যাবেন, পাস করে ফেলবেন। N5 পাস করতে মনে হয় আরেকটু চেষ্টা করলে আপনি পেরে যাবেন। আচ্ছা, আর কি জানি, ইংরেজিটা
আইএলটিএস জানলে আপনার সব দেশে সম্ভব। আচ্ছা, মোহাম্মদ জাহিদুল হাসান ভাই বললেন, ভাই আপনার মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম আসলে এইটা যারা অনেক বছর আছে তাদেরও অনেক সময় কম হয়, যারা মাত্র আসছে তাদেরও বেশি হয়ে যায়। এটা তবে খুব বেশি ডিফারেন্স না। জাপানে আমি স্বাভাবিক যে বেতনটা আমি আপনাদেরকে বলছি, মিনিমাম বেতন আপনার বাংলাদেশি টাকায় 70 হলে 1,80,30 একবারে মিনিমাম বাংলাদেশি টাকায় বেতন যেটা যারা কাজ করে তাদের ধরেন বাংলাদেশি টাকায় 1,30,000 টাকা। আর হচ্ছে একবারে খুব বেশি হলে যারা খুব টপ লেভেলে আছে, খুব টপ লেভেলে, তাদের তো 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, তাদের কোনো লিমিটেশন নাই। যারা মোটামুটি ভালো ধরনের কাজ করতেছে তাদের মিনিমাম 1,30,000, সর্বোচ্চ 2 লক্ষ, এর উপরে নাই। 2 লক্ষ হয় না, 1,30,000, 1,60,000 বা এরকমই এর ভিতরে থাকে, বা 1,70,000 এর ভিতরে থাকে। তারপর ওইখান থেকে আপনার বাসা ভাড়া, ইনকাম ট্যাক্স বলেন বা ইন্স্যুরেন্স বলেন, এইগুলো আপনার দিতে দিতে খুব বেশি একটা থাকে না, 1 লক্ষ বা 1,10,000-20 এরকম থাকে, বা অনেকের 1 লক্ষর নিচেও চলে যায়। আচ্ছা, আরেকটা কথা, মেইন কথাটা আপনাদেরকে বলি, জাপানিজ ভাষা এটা ইংরেজি থেকে অনেক সহজ। কেউ যদি শিখতে চায় খুব ভালো করে, আমরা ইংরেজির জন্য কত মাইর খাইলাম স্কুলে, কত স্যারের মানে পেদা নিয়ে কত মানুষ খায়। ইংলিশটা তো কিন্তু আমাদের একটা ভয় থাকে। এই যে পড়তাছি আমরা ক্লাস 1 কি আপনার শিশু শ্রেণী না, আরো আগে কিন্ডার গার্ডেনে যে আপনার ইয়া থাকে, কি থাকে, প্লে, নার্সারি, আরো কি কেজি 1, এরপরে শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, ক্লাস 5, ক্লাস 10 বা এসএসসি, এইচএসসি পর্যন্ত আমরা ইংরেজি এই পড়তেছি, আজও আমাদের ইংরেজির কিন্তু লেভেল আর পরিবর্তন হয় না। এই যে পড়তেছি, মাইরও খাইতেছি, পড়তেছি, কিন্তু ওইরকম পারা যায় না। জাপানিজ ভাষা থেকে এই যে আপনি চিন্তা করেন, মানে আপনারা সবাই চিন্তা করেন, এই মুহূর্তে মানে মেইন কথায় আসছি, আপনারা সবাই একটু চিন্তা করেন, এই যে আমরা 12 বছর, 14 বছর, 15 বছর ইংরেজি পড়তেছি, আমাদের সবাই কিন্তু আমরা পড়ছি, ভালো ছাত্র হই, খারাপ ছাত্র হই, হই, এই যে আমাদের প্রতিদিন কিন্তু আমরা ইংরেজি ক্লাস আছে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, সরি কলেজে থাকে না, তারপরে কিন্তু কলেজের ক্ষেত্রেও না, কলেজে থাকে কি, কলেজের পড়াশোনা তো ভুলে গেলাম, কলেজে কি থাকে, কলেজে কি থাকে না, কলেজে মনে থাকে। যাই হোক, ইংরেজি কিন্তু আমাদের অন্তত এসএসসি পর্যন্ত তো থাকে, প্রতিদিন এই মাইর দেয়, গ্রামার, টেন্স, এরপরে কি আরো কি আছে জানি, টেন্স, এরপরে অনেক কিছু নিয়ে প্রতিদিন, এই দিন টেন্স হইব, এই দিন এই হইব, এই হইব, সেই হইব। তারপর যে মানে সামনের যে 1, 2, 3, 4, 5, 6 রুল নাম্বার আছে, তারা তো খুব ভালো করে পারে, তারা সব গ্রামার পারে, কিন্তু যারা ব্যাক বেঞ্চার আছে তারা কিছুই পারে না, প্রতিদিন মাইর, হোমওয়ার্ক দেয়, কিছুই মানে লেখা যায় না, কি গ্রামার দিল মাথায় ঢুকে না, টেন্স কই থেকে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এই সেই টেন্স, খালি প্যাস আর প্যাস। এই যে আমাদের এত পড়াশোনা করলাম, কিছুই কিন্তু মানে পারি, তবে খুব বেশি কিন্তু পারি না। আপনি এতদিন যদি জাপানিজ ভাষা মানে কেউ শিখে, আমার মনে হয় সে পিএইচডি করে ফেলবে। কেউ যদি 12 বছর বা 14 বছর জাপানিজ ভাষা, তার মনে আমার মানে সাতু বানায় ফেলবে বা জাপানিজ ভাষায়। মানে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। মানে জাপানিজ ভাষাটা হচ্ছে, তবে এখানে ঝামেলা আছে, জাপানিজ লেখার 3টা ধরন। আমার ভিডিও কিন্তু লম্বা হচ্ছে, আমি শেষ করে দিব 2টা বাজে, আমি 1 ঘন্টা পরে আমার বের হয়ে যাইতে হবে, আমার ওই খেলা আছে, আবার লাইভে যাব আপনার ট্রেনে যখন যাব বা আশেপাশে। ভাই সব ক্লাস ইংরেজি থাকে লেভেল, সেটাই। তবে আমাদের তো গ্রামার বা পড়াশোনায় যে আমরা কিন্তু ক্লাস 8 না 10-এ উঠাও অনেকে কিন্তু বানান করে পড়ে, বানান করে যে আপনার কিছু
শব্দ থাকে ইংরেজিতে, এই যে মানে বানান করি কিন্তু ইয়া হয় না, উচ্চারণটা আর আসতে পারে না। যেমন আমরা কঠিন যে শব্দ, আচ্ছা কঠিন কয়েকটা শব্দ যেমন ডায়রিয়া, যে ডায়রিয়া এই বানানটা আপনার এখনো যারা এইচএসসি পাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, ডায়রিয়া। এরপরে কি কিছু কিছু শব্দ ইংরেজিতে আমি আপনাদেরকে খুব যে দেখেন, আমি এখন লিখে আপনাদের পিছনে এটা তো উল্টা উল্টা দেখা যাচ্ছে, তারপরে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখছি? আওয়ার্স। Hours. Hours. আওয়ার্স মানে HOURS, আওয়ার্স। এটা কি মানে ঘন্টা। লেখলাম কিন্তু এইচ, ঠিক আছে, লেখলাম এইচ কিন্তু এইচ এর কোনো উচ্চারণ নাই। এইচ লেখলাম কিন্তু উচ্চারণ থাকবে না কেন? কিন্তু এই যে আমরা গ্রামারে পড়লাম যে এইচ যদি কোনো ও এর আগে বসে বা এইচ যদি ইমুকের আগে বসে তাহলে এইচ এর উচ্চারণটা হবে না। মানে কিছু কিছু শব্দ আছে, মানে কিছু কিছু শব্দ আছে যেগুলার কিন্তু আপনার সামনে এইচ বসে কিন্তু উচ্চারণ হয় না। কেন হবে না? কিন্তু এটা বললো কি গ্রামারে এই কারণে আছে ওই কারণে আছে, এটা কি তোরা যেমনি মন চাইলি এমনি গ্রামার বানাইলি, এমনি পোলা বানাইলি, এমনি শিখতে হইব। তো দরকার কি লেখার? দরকার নাই, এইচ লেখার দরকার নাই। আমরা ও দিয়ে লিখি বা আমরা এই দিয়ে লিখি। আবার সি এর উচ্চারণ একবার হয় মানে একবার হয় ক, একবার হয় ছ, একবার হয় চ। আমি আপনাদেরকে মনে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না আমার, তবে অন্য আরেকদিন আমি খুব ভালো করে এই বিষয়টা বুঝাবো ইনশাল্লাহ, আশা করি। আপনার ধরেন কি জাপানিজ ভাষায় আপনি যেটা উচ্চারণ করতে পারবেন এটা আপনি লিখতে পারবেন, আর যেটা লিখতে পারবেন এটা আপনি উচ্চারণ করতে পারবেন। কিন্তু এইখানে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু উচ্চারণ আছে এইখানে নাই। এল, এল আপনার জাপানিজ ভাষার মধ্যে নাই। মানে আপনি যদি বলেন লাভ, তারা বলবে রাব, মানে রাব বলবে না। আমরা যেমন বাংলা ভাষায় বা ইংরেজিতে আমরা বলি আই লাভ ইউ বলি, তো এইখানে হচ্ছে আই রাবু ইউ। এরা জীবন আপনার আছে কিছু কিছু খুব, যারা খুব ভালো ইংরেজি পারে তারা পারবে। এছাড়া সাধারণ জাপানিজরা আপনি যদি সারাদিন পিটান, বাইরে একবারে চিকনা বানায় ফেলেন, তাদের মুখ দিয়ে এটা বের হবে না। তাদের এই উচ্চারণটা তাদের মধ্যে নাই, কিন্তু তারা যা লিখতেছে তাই পড়তেছে। মানে কিন্তু তিনটা লেখার তিনটা ধরন আছে। একটা হচ্ছে হিরাগানা, কাতাগানা, কাঞ্জি। কাঞ্জিটা আপনার মানে আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় সারা জীবন পড়লে আমাদের শিখার শেষ হবে না। এখানে বর্ণমালার অভাব নাই, কত যে বর্ণমালা, কত যে ভাইরিব, এটা আপনার শেষ নেই। তবে হিরাগানা, কাতাগানা এটা খুবই মানে ইজি। আপনি এটা পারলে আপনি জাপানিজ ভাষায় মোটামুটি সবকিছু পড়তে পারবেন, সবকিছু দেখতে পারবেন। আর এটাই আমি আপনার যেটা বলতেছিলাম, কিছু কিছু শব্দ ইংরেজিতে আছে যেটা আপনার এক্সেপশনাল, যে আপনার কি বলে রুলস তারা ধরায় দিছে আমাদের মানে মাথার মধ্যে, যে এটা এইভাবে পড়তে হবে। আরো কি কি জানি শব্দ আছে ইংরেজিতে আপনার, যেমন সাইকো, সাইকো আছে। আবার এই কিছু কিছু শব্দের মানে ইংরেজিতে আপনার সামনে পি বসে কিন্তু উচ্চারণ হয় না, এইচ বসে উচ্চারণ হয় না। এই ধরনেরই আছে, কিন্তু জাপানে এই জিনিসটা নাই। আর জাপানে যা বলতেছেন এটাই কিন্তু বর্ণ। আপনার যদি বলা হয় যেমন আপনার কি এই ইন্টারেস্ট আছে আপনাদের এই বিষয়ে, আপনার কি বলেন, আমি কি আরেকটু বলবো এই বিষয়ে, একটু কমেন্টে লেখেন। আমি এই শব্দ সম্পর্কে আরেকটু জিনিস কি বলবো, নাকি এটা বিরক্ত হয়ে গেছেন, জাস্ট লিখেন যে বলবো নাকি বলবো না। আপনার জাস্ট এই জিনিসটা লিখলে তা ওকে। সাগর ভাই আমি বলতেছি, যেমন কোকো,
কোকো। আপনি দেখেন আমি বলি সিও সিও, আপনারা বলেন তো উচ্চারণ কি হয়েছে? সিও সিও। একজনে বলবে কোকো, আরেকজনে বলবো চো চো চো। মানে উচ্চারণটা যে কি এটা মনে করেন খুব মানে ঝামেলা। যাই হোক আমি কোকোই বললাম, সিও সিও। এখন সিও সিও যদি কোকো হয় তাহলে কে ও কি বলেন? সিও সিও যদি কোকো হয় তাহলে কে ও এটা মানে কি? এটা উচ্চারণ কি হবে বলেন? সানাউল্লাহ আহমেদ, অপু ভাই, হাজিম আসতে। আপনারা কি আমার মানে মেইন জিনিসটা ধরতে পারতেছেন? আচ্ছা, সিও সিও যদি কোকো হয় আর কে ও কি? যাই হোক এবার ধরে নিলাম আচ্ছা যাই হোক এই সেটাই কে এন ডাব্লিউ এটা হচ্ছে নো, আবার এন ও এটাও নো, কে এন ও ডাব্লিউ এটা হচ্ছে নো, আবার এন ও নো, আবার এন ও ডাব্লিউ হচ্ছে নাও, এন ও ডাব্লিউ হচ্ছে নাও, আবার এন এ ডাব্লিউ এটাও হবে নাও। এই উচ্চারণ মানে কিন্তু জাপানের শব্দের ক্ষেত্রে এটা আপনার হয় না। এবার আমি আরেকটা জিনিস বলি। হ্যাঁ আচ্ছা, ইউসুফ শাহ ভাই ধন্যবাদ। সানাউল্লাহ ভাই, যাই হোক এটা একটু এমনি মজা করতেছি আর কি। আপনারা হয়তো মানে বলবেন যে কি বলতেছে এইগুলা, সারা জীবন কি পড়লাম আজকে কি বলতেছে। যাই হোক এখন যেটা বলতেছি, এবার মনে করেন সিও সিও বা কে ও, আমি আপনার বলি কে ও, আমি আপনার লিখলাম আর কি কে ও। এবার এটারে আমি যদি আপনার বলি বানান করেন, আপনি বানানটা কিভাবে করবেন, স্পেলিংটা কিভাবে করবেন? কে ও কো, কে ও কো, কো কো, এরকম না? কে একটা বর্ণ, ও একটা বর্ণ, কে একটা বর্ণ, ও একটা বর্ণ, আবার কে একটা বর্ণ, ও একটা বর্ণ। এটা উচ্চারণটা হবে কোকো, কিন্তু বানান করলে হবে কে ও। কিন্তু জাপানিজ ভাষায় হচ্ছে উচ্চারণ যদি হয় কোকো, উচ্চারণ যদি হয় কোকো, আমি যদি আপনাকে বলি এটা বানান করেন তাহলে কোকো, মানে কো একটা বর্ণ, কো মানে কো দুইবার বসাইলে এটা হবে কোকো। আপনার যদি বলি এটা উচ্চারণ করো, এটা উচ্চারণ কি? কোকো। বানান করো কোকো, দ্রুত বলো কোকো, আস্তে বলো কোকো। আপনার বুঝাইতে পারছে বিষয়টা? এরকম আর কি ভাষার বিষয়টা। কিন্তু এখন হচ্ছে আপনার বর্ণমালা জানতে হবে, মানে বর্ণমালা যদি কেউ ধরতে পারে তাহলে তার জন্য মানে ইজি আর কি। তবে খুব মানে একেবারে যে পানিপাত তা না, মানে একেবারে যে খুব সহজ তা না। যেমন আপনার ধরেন কি বলবো, আবার আরেকটা যে বিষয় মানে ইংরেজি তাদের যে উচ্চারণ এটা কিন্তু খুবই হাস্যকর। আমাদের বাংলাদেশে যেমন গ্রামের যে অশিক্ষিত মানুষরা যেমন আপনার ইংরেজি উচ্চারণ করলে যেমন বলে, জাপানেরও উচ্চশিক্ষিত মানুষের ইংরেজি উচ্চারণটা এরকম হয়। বাংলাদেশে আপনার কি কইব, ধরেন বার্সেলোনা, বাংলাদেশের গ্রামের অশিক্ষিত চাচাই কইব কি বারেসেলোনা বা বারেসেলোনা, মানে বলতে পারবে না। এই জাপানিজ উচ্চশিক্ষিত তারা বলবে কি বারেসেলোনা, না লোনা বলবে না, এটা বলবে হেরা বলবে বারেসেলোনা, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু উচ্চারণটা হয় বার্সেলোনা, কিন্তু এরা কইব বারেসেলোনা, এরকম আর কি বিষয়টা। তবে এইগুলা যাই হোক ভবিষ্যতে কথাবার্তা হবে।
আশা করি আপনারা কিছু একটা হয়তো মানে মাথার মধ্যে একটু কি বলতেছে এই সেই, তবে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। তো আপনারা কি আছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন নাকি? আরেকটা কি, যাই হোক অন্য একদিন বোর্ড দিয়ে, আমার আসলে হাতের লেখা বাংলাটা একটু মানে বেশি একটা সুন্দর না আর কি, এই কারণে আপনার বাংলাটা তত একটা বোর্ডে লিখতে পারি না। তা শুধুমাত্র জাপানিজ ভাষায় মানে কিছু একটা লেখার চেষ্টা করব, পরবর্তী যখন ক্লাস বা কোনো ধরনের ভিডিও বানাবো তখন করার চেষ্টা করব আর কি। আশা করি ওই সময় আপনার ভিডিও দেখলে, আপনি জাপানে আসেন, ইন্টারেস্ট থাকুক না থাকুক, তারপরেও কিছু শব্দ আশা করি শিখতে পারবেন। এই যে দেখবেন অনেক সময় ঘর বাড়ি চাইনিজ মাইনিজ আঙ্কিস মাঙ্কিস লেখা বইরা রাখে আর কি, এইগুলারও কি হয় মানে কি মিনিং বুঝায়, এগুলো আপনারা আশা করি পরবর্তীতে শিখতে পারবেন। হ্যাঁ, তপু রায়হান ভাই, আমি আছি এই মুহূর্তে। আপনাদেরকে দেখাবো আমার বাহিরের পরিবেশটা, কি দেখবেন? আমি লাইভটা শেষ করে দিব, আমি করতে হবে, রেডি হতে হবে, আজকে খেলায় যাইতে হবে। আমি আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখাই। অনেকে আবার মনে করবে মনে বাংলাদেশে থেকেই মনে বলতেছে জাপান আছে। কাহি লেগে গেছে বসতে বসতে। এই যে আমি এটা আমার জানালা খুললাম। আচ্ছা, নিচে একটা মহিলা আছে, মহিলা পরে মাইন্ড করবে, মহিলা চলে যাক। এই যে এই হচ্ছে আমার বাইরের দৃশ্য। এখানে একটা মাঠ আছে, এখানে তারা টেনিস খেলতেছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে আপনারা দেখতেছেন টেনিস খেলতেছে। আর এই হচ্ছে পাহাড়, এইখান থেকে সূর্যোদয় হয় প্রতিদিন, আমি দেখি এই দিক দিয়ে। এইখানে প্রতিদিন সকালে। আর এই হচ্ছে গাড়ি যাচ্ছে। এইখানে সিগন্যালে দাঁড়াইছে সবগুলা গাড়ি। এখানে কতগুলা গাড়ি দাঁড়াইছে। কি আপনারা কি দেখতে পারতেছেন ভিডিও? হ্যাঁ ভাই, পার্মানেন্ট জাপান থাকতে হলে জাপানের নিয়ম কানুন মাইনা থাকলেই চলবে, এইভাবেই পার্মানেন্ট থাকা যাবে। আমি প্রায় সময় এইখানে আপনার ফুল ফুটবে, এখানে শত শত গাছ আছে, সাকুরা ফুল গাছ, এগুলা কিছুদিন পরে ফুটবে। এখানে দেখেন ড্রাইভার জুম দিয়া। ভাই এটা জ্যাম না, এখানে হচ্ছে সিগন্যাল, এটা জ্যাম না, এটা হচ্ছে সিগন্যাল পড়ছে। হ্যাঁ তানভীর ভাই, আস্তে আস্তে থাকলেই থাকা যাবে, আপনার নিয়ম কানুন মাইনা চললে থাকা যাবে। হ্যাঁ এখানে টয়োটার গাড়ি বেশিরভাগ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে, কথা হবে। আর আমি একটু পরে দেখি যদি সুযোগ পাই লাইভে যাব। আপনার
অনেকক্ষণ হয়ে গেছে না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ ইউসুফ শাহ ভাই, আর আরেকটা জিনিস বলতেছি, আমি কিন্তু আপনার এই সব ভিসা টিসা এইগুলোর সাথে সম্পৃক্ত নাই, কোনোভাবেই কাউকে ভিসা দিতে পারি না, কাউকে আনতেও পারি না। তবে ভবিষ্যতে যদি আমার সন্ধানে ভালো কিছু থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করা যায়। আর অবশ্যই আপনার কোনো ধরনের প্রতারকের ফাঁদে পা দিবেন না, প্রতারকের ফাঁদে পা দিবেন না। রনি ভাই, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো অনেকক্ষণ লাইভে কথাবার্তা হয়েছে, আপনি হয়তো ছিলেন না, এমনিতে একটু কথাবার্তা বললাম কিভাবে কি করা যায়, হালকা পাতলা আলোচনা আর কি করা হয়েছিল। যাই হোক, তাহলে লাইভটি এখানে শেষ করে দেই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, আপনাদের সবার আগামী দিনগুলো যেন ভালো কাটে। ওকে, তাহলে আজকের মতো এখানে তাহলে বিদায় নেই, কি বলেন? না আজকের মতো না, আবার আসতেছি, আবার একটু পরে আসতেছি আর কি। আর এতক্ষণ ধরে লাইভ দেখলে অনেকের হয়তো বিরক্ত হইতে পারেন। হ্যাঁ সজীব ভাই, অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন। তো ওকে, ভালো থাকবেন। বেরোইল বার্তা ভাই, ভাষা শিখাবো ইনশাল্লাহ আরেকদিন খুব ভালো করে। এই যে আমার হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডে আপনার খুব ভালো করে, হ্যাঁ সীতা মাতা আসতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই হবে, দেখি কয়েকদিন, এই সপ্তাহে শুরু করতে পারবো না, কারণ এই সপ্তাহে আমার কাজ আছে সকালবেলা, তা সামনের সপ্তাহে দেখি। তবে আমি লাইভ করবো না, ভিডিও রেকর্ড করে রাখবো, তারপর আস্তে আস্তে ছাড়বো আর কি মার্কেটে। একবারে লাইভ ছাড়লে হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়, লাইভে কিছু হয়তো বা করতে পারি। ওকে, না এখন না ইউসুফ ভাই, এখন হবে না রুটিন। আমারও এমনিতে খুব ব্যস্ত আছি আর কি, ব্যস্ত দিনকাল চলে, তারপর যদি ওই রকম সুযোগ পাই তাহলে অবশ্যই হবে। তো রুটিন অনুযায়ী কাজ করা মানে ক্লাস করা সম্ভব হবে না, কারণ আমার এমনিতে রুটিনের ওভার হয়ে গেছে আর কি। আরিগাতো গোজাইমাস্তা তানভীর ভাই, হ্যাঁ মেহেদি হাসান ভাই অবশ্যই। ওকে, আবার একটু পরে, ঘন্টাখানেক পরে আমি হয়তো আবার আসতেছি, তখন আপনাদেরকে বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।